আমি মনে দুঃখ নিয়ে করছি, আমি মনে দুঃখ নিয়ে করছি, আমি মনে দুঃখ নিয়ে করছি। কেন মনে দুঃখটা কেন? কিসের দুঃখ? এত হতাশা কিসের? মানে মুখে হাসি নেই, মনোনয়নপত্র পেশ করতে যাচ্ছেন, কারণটা কি বলুন তো? বারবার বলছেন আমি মনে দুঃখ নিয়ে করছি, আমি মনে দুঃখ নিয়ে করছি। এটাই আজকে ব্যাখ্যা করব। কতটা সময় খারাপ, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময় কতটা খারাপ। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদিন আগে মানে আগামীকাল 9 তারিখে এই যে দ্বিতীয় দফার নির্বাচনটা হবে তার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগের দিন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়নপত্র পেশ করেছেন প্রায় কাঁদো কাঁদো মুখে। তার মুখে হাসি নেই, একটা উদ্বেগের ছায়া, হতাশার ছায়া। কেউ কিছু বললে খ্যাঁক খ্যাঁক করে উত্তর দিচ্ছেন। তার ঘনিষ্ঠ যে ববি হাকিম তিনিও ভেতরে ঢুকতে পারেননি, মানে তাকে ঢুকতে না বলেছেন আর কি। মানে বুঝতে পারছেন কেন? আসলে সময়টা ভীষণ 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 খারাপ যাচ্ছে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। কি কি কারণে সময় খারাপ যাচ্ছে শুধুমাত্র আজকের উদাহরণটা যদি দেন। আজকের উদাহরণ, আজকে সকাল থেকে 8ই এপ্রিল তার মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার কথা। সকাল 8:30টার সময় তিনি রেডি হয়ে বেরোবেন। সমস্ত চোরপোটাররা, তার অনুগত পোর্টাল, মিডিয়া, টিভি চ্যানেল, যাবতীয় যা যা লোক, নেতা কর্মী, বন্ধু শত্রু সব চলে গেছে কালীঘাটের কাছে। কালীঘাটে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কাছে। সেখানে গিয়ে তারা জড়ো হয়ে আছেন। 2 ঘন্টা পর্যন্ত মমতা ব্যানার্জি বেরোচ্ছেন না। তারপরে তিনি যখন বেরোলেন সবাই চমকে উঠলেন, এ কি অবস্থা, চোখের তলায় কালি, চামড়া কুঁচকে গেছে, মুখে হাসি নেই, বিবর্ণ একটা ফ্যাকাশে মুখ, এবং কারো সঙ্গে কথা বলছেন না কিছু। মানে যে পরিচিত মমতা ব্যানার্জিকে বা দিদিকে, পিসিকে, আপাকে, খালুকে তারা চেনেন, তার সঙ্গে কোনো মিল আজকে খুঁজে পাওয়া যায়নি। আজকে সকাল থেকে তিনি বেরোনোর পরে তিনি একদম বাড়ির কাছেই, মানে কালীঘাট থেকে আলিপুর হচ্ছে, কালীঘাট ব্রিজ পেরোলেই আলিপুর সার্ভে বিল্ডিং, সেখানে তিনি গেলেন। তার আগে যা হয়েছে সেটা কারণ, মানে অনেকগুলো কারণ হচ্ছে হতাশার বা অনেকগুলো কারণ হচ্ছে মন খারাপের। সময়টা কতটা খারাপ দেখুন। সকালে তিনি পাঠিয়েছিলেন তার অবাঙালি কয়েকজন এমপিকে। তিনি পশ্চিমবঙ্গে বাঙালি বাঙালি বলে চেঁচান, বাঙালি সেন্টিমেন্ট, বহিরাগতদের চাই না, অথচ তিনি সাকেত গোখেল, নামগুলো খালি শুনে নিন, সাকেত গোখেল আর তার ডেরেক ওব্রায়েন, তারপরে সাগরিকা ঘোষ, সব অবাঙালি। তারপরে নতুন হচ্ছেন যাকে সাংসদ করেছেন মেনকা গুরুস্বামী, কেউ একবর্ণ বাংলা বলতে পারে না। ডেরেক ওব্রায়েন কোন রকমে আধো আধো, তিনি যেহেতু কলকাতায় থাকেন এই কারণে তিনি বাংলাটা টুকটাক বলতে পারেন, আর কেউ বলতে পারেন না। 4 জনের একটা টিমকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একদম সদর কার্যালয়ে জ্ঞানেশ কুমারের কাছে তিনি পাঠিয়েছিলেন। কারণ তিনি কানাঘুষোয় শুনেছেন যে ইলেকশন বুথে এজেন্ট বসতে দেওয়া হবে না, তারপরে এসআইআর এ যারা মারা গেছেন, যারা স্থানান্তরিত হয়েছেন, যারা ভুয়া ভোটার তাদের নাম কেটে দেওয়া হয়েছে, সেই সব নিয়ে ত্রাহি ত্রাহি অবস্থা। 91 লক্ষের কাছাকাছি যে ভুয়া নামগুলো সেগুলো বাদ হয়ে গেছে। ফলে যে চিন্তা, যে উদ্বেগ, এই সব নিরসনের জন্য বা লোককে দেখানোর জন্য, তার যে যারা ভোটার আর কি তাদেরকে বোঝানোর জন্য যে আমরা দেখো তোমাদের জন্য লড়ে যাচ্ছি, সেই কালো শাল গায়ে দিয়ে আমি গিয়েছিলাম সুপ্রিম কোর্টে, দেখো আমি আবার লোক পাঠিয়েছি। তো এই যে 4 জনের প্রতিনিধি দল তারা যখন ওই জ্ঞানেশ কুমারের কাছে দেখা করতে যান, তারা সবে মাত্র উল্টো পাল্টা বলতে শুরু করেছিলেন। জ্ঞানেশ কুমার বলেছেন গেট আউট, গেট আউট, গেট লস্ট, মানে ঘাড় ধরে বের করে দেওয়াটা বাকি রেখেছেন আর কি, জুতো খুলে মুখে মারাটা শুধু বাকি রেখেছেন। মানে মুখে যা করেছেন সেটা এসে আবার ডেরেক ওব্রায়েন কাঁদো কাঁদো মুখে তিনি আবার সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্স করে জানিয়েওছেন ট্রান্সফার করে দাও। তারপর আসপদ্দা আমাদের বলেছে এখান থেকে গেট আউট, বেরিয়ে যাওয়া। যদি আমি যা মিথ্যে কথা বলছি, ওরা রিলিজ করে অডিও, ওরা রিলিজ করে ভিডিও, লিসেন টু দিস। ইসি মানে ভাবুন, মান অপমান, লজ্জা, ঘৃণা এইসব বোধ থাকলে কেউ কোনোদিন বলে যে আমাকে অপমান করে বের করে দিল, আমাকে থাপ্পড় মেরে বের করে দিল, আমাকে বলল গেট লস্ট, আমাকে বলল গেট আউট। বেরিয়ে এসে বলছেন তৃণমূলের সাংসদ মমতা ব্যানার্জি ভীষণ ভাবে বিরক্ত হয়েছেন। আরে বাবা, তোকে বের করেছে বের করেছে, তুই এসে বললি কেন বাইরে, গোটা পৃথিবীকে আমাকে অপমানিত করে বের করে দিয়েছে। সেটা গেল। এবারে মমতা ব্যানার্জি যেটা আশা করেছিলেন, যে আপনারা জানেন 28 তারিখে আয়াতুল্লাহ আলী খোমেনিকে এলিমিনেট করে দিয়েছে, ইরানের সর্বোচ্চ যিনি ধর্মীয় গুরুও বটে এবং ধর্মীয় নেতার পাশাপাশি তিনি ইরানের সর্বোচ্চ পদে ছিলেন, প্রশাসনিক পদে। এবার ইসরায়েল আর আমেরিকা তাকে তো যৌথ হামলা এলিমিনেট করে দিল। তারপরে মোজতাবা খামেনি তার ছেলে বেশ কিছুদিন পরে
সর্বোচ্চ পদে বসলেন এবং সেই যে শুরু হয়েছিল মানে সেই 40 দিন আগে, 40 দিন ধরে এই আয়াতুল্লাহ আলী খোমেনি মারা যাওয়ার পরে বা তাকে হত্যা করার পরে, তাকে সরিয়ে দেওয়ার পরে ইরানের রাষ্ট্রীয় শোক চলছিল। তো সেই রাষ্ট্রীয় শোকের একদম শেষ দিনে মানে আজকে ভারতীয় সময় সকাল 5টার সময় থেকে একদম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি দিয়ে রেখেছিলেন। দেখুন, তার হুমকিটা একদমই ঠিক না, এইভাবে বলাটাও ঠিক না, কিন্তু তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে একটা সভ্যতাকে আমি ধ্বংস করে দেবো, সভ্যতাটাকে শেষ করে দেবো যদি আমার কন্ডিশন না মানি। কন্ডিশনটা কি? হরমুজ প্রণালী খুলে দিতে হবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বেশিরভাগ দেশে যে ক্রুড অয়েল যাতায়াত করে, ক্রুড অয়েল নিয়ে যেতে হয়, তো সেই রাস্তাটা ইরান ব্লক করে রেখেছে। ভারতকে শুধু ছাড় দেওয়া হয়েছে এবং ইরানের দু একটা বন্ধু দেশকে ছাড় দেওয়া হয়েছে, আর সমস্ত ইউরোপ, আমেরিকা আর বাকি গোটা বিশ্ব কিন্তু ভুগছিল। এবারে এটা নিয়ে তো রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা গোটা দেশ একদম এফোড় করে দেবে যেন ভারতবর্ষের হাতে আছে সবকিছু। ভারতের হাতে তো কিছু নেই। ইরান যদি এই যে হরমুজ প্রণালী বন্ধ করে রাখে, সেই কারণে যদি ক্রুড অয়েলের তেল বাড়ে, তাও তো আমাদের দেশে ডিজেল বা পেট্রোলের দাম বাড়েনি, আমাদের দেশে গ্যাসের দাম খুব অল্প বেড়েছে। প্রতিবেশী দেশগুলোতে ত্রাহি ত্রাহি অবস্থা, মানে লকডাউন ঘোষণা হয়ে গেছে, লোকে গরুর গাড়ি চড়ে, ঘোড়ার গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা চেয়েছিল, বা এই শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী চেয়ারপারসন মমতা ব্যানার্জি চেয়েছিলেন যে কোনো উপায়ে হোক এই যুদ্ধটা জারি থাকুক, তাহলে গ্যাসের দাম আরো বাড়বে, তেলের দাম আরো বাড়বে, এবং সেখানে তিনি রুটি সেঁকবেন, তিনি রাজনীতির রুটিটা সেঁকবেন বা রাজনীতির যে ভাতটা রান্না করবেন, তরকারি রান্না করবেন, খাবেন। সেটা হয়নি। এই আমেরিকা হুমকি যে দিয়েছিল যে সময়টা, মানে দেখুন, অনেকেই আমরা গতকাল রাত পর্যন্ত বিবিসি বা আল জাজিরা বা সিএনএন বা ফক্স নিউজ, এই যে ইন্টারন্যাশনাল মিডিয়ার যে সমস্ত লাইভ নিউজগুলো আমরা দেখছিলাম, আমরা খেয়াল রাখছিলাম যে আমরা কেউ চাইও নি। যাক, যেটা হয়েছে ভালো হয়েছে। আমেরিকার তরফে যে ফাইনাল সময়টা দেওয়া হয়েছিল তার আগেই ঘোষণা করা হয়েছে 2 সপ্তাহের জন্য এই যুদ্ধ বিরতি চালু করা হলো। 2 সপ্তাহ এরাও আক্রমণ করবে না, ওরাও আক্রমণ করবে না, ইরানও সেটা মেনে নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এটা গেল, এটা একটা হতাশার দিক হয়ে গেল তৃণমূল নেত্রীর কাছে। এবং 3 নম্বর হচ্ছে লোকাল ইস্যু। লোকাল ইস্যু দেখুন, সকাল থেকে আপনারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা যা হয়েছে সেটা দেখছেন। জ্ঞানেশ কুমার ভার্চুয়াল বৈঠক করছিলেন এ রাজ্যের সিইও এবং এ রাজ্যে যারা বিধানসভা ভোটে অবজারভার হয়ে এসেছেন তাদের সঙ্গে। কোচবিহার দক্ষিণের একজন অবজারভার, তার নাম হচ্ছে অনুরাগ যাদব, তাকে যখন বলা হলো যে আপনার ওই বিধানসভায় কটা বুথ আছে, তিনি সেটা বলতে পারেননি। উল্টে তিনি বলছেন, না আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না, ইত্যাদি ইত্যাদি। ওই বৈঠক চলাকালীনই এই অবজারভারকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে কতটা কড়া বুঝতে পারছেন তো। সেটা হলো। নাম্বার 2 হচ্ছে কলকাতা পোর্টের জন্য বিজেপির টিকিটটা ফাঁকা ছিল, মানে 292টা আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। জয়পুরে স্থানীয় যে কুর্মী সম্প্রদায়ের একজন প্রার্থীকে বিজেপি সমর্থন করবে, আগে বলে দিয়েছে। আর কলকাতা পোর্টে মানে ববি হাকিমের উল্টো দিকে এখনো পর্যন্ত কোনো প্রার্থী ছিল না। আজকে সকালে মনোনয়নপত্র যখন পেশ করতে বেরিয়ে পড়েছেন, মানে বিদায়ী মুখ্যমন্ত্রী, ভবানীপুরের তৃণমূল প্রার্থী যাকে লড়তে হবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এবং সেটা শুনেই তো অর্ধেকটা তার হয়ে গেছে, এবং তিনি যেভাবে ভুল বকতে শুরু করেছেন। তো যাই হোক, তিনি যখন হাঁটতে শুরু করলেন, ববি হাকিম তাকে কানে কানে কিছু একটা বললেন। সম্ভবত ববি হাকিম তাকে বললেন যে কলকাতা পোর্টে রাকেশ সিংকে প্রার্থী পদ দিয়েছে, প্রার্থী পদে মনোনয়ন দিচ্ছে বিজেপি। রাকেশ সিং হচ্ছেন অত্যন্ত তাবড় নেতা, মানে তাকে বিভিন্ন অভিযোগে তাকে ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছিল, বন্দি করে রাখা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল। রাজ্যের পুলিশ, রাজ্যের সিআইডি কথায় কথায় যেভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেস করে থাকে বা বিরোধীদের বিরুদ্ধে যেভাবে কেস করে থাকে, কারণে অকারণে বিভিন্ন ছুতোয়, বিভিন্ন নাতায়, মানে একাধিক কেস। তো এই রাকেশ সিং হাইকোর্ট থেকে 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে সই করে তিনি গতকাল রাত্রে জামিন পেয়ে গেছেন। এবং আজকে সকালে মমতা ব্যানার্জি যখন তিনি মনোনয়নপত্র পেশ করতে যাচ্ছেন আলিপুর সার্ভে বিল্ডিং এ, তখনই ঘোষণা করেছে বিজেপি যে এই রাকেশ সিংকে প্রার্থী করা হবে। শুনে তো তার হয়ে গেছে, মানে ববি হাকিমকে মূলত দায়িত্ব দেওয়া হয়েছিল। ববি হাকিম হচ্ছেন এই কলকাতা পোর্টে তিনি প্রার্থী, তৃণমূলের প্রার্থী, কলকাতার মেয়র এবং পুরমন্ত্রী, বিরাট বিরাট সমস্ত পদ, এবং খুব ট্রাস্টেড, মানে পিসির খুব ট্রাস্টেড একজন মন্ত্রী। তো তাকে ভবানীপুর জেতানোর জন্য তিনি মনোনয়ন দিয়েছিলেন। মানে তিনি বলেছিলেন, ববি তুই দেখে নিস, আমাকে ঘুরে বেড়াতে হবে বিভিন্ন জায়গায়,
আবার উল্টো কথাটা আজকে ভবানীপুরে দাঁড়িয়ে পিসি বলছেন যে আমি 365 দিনই এখানে থাকি। দেখুন, অনেকেই বলছেন যে আপনি 365 দিন কি করে থাকলেন, আপনি বিদেশ সফরে গেলেন, আপনি স্পেনে গেলেন, লন্ডনে গেলেন, দুবাইতে গেলেন, আপনি দীঘায় চলে যান, মাঝে মাঝে দার্জিলিং এ চলে যান, আপনি পাহাড়ে বেড়াতে চলে যান, আপনি ডুয়ার্সে চলে যান, বিভিন্ন জেলায় চলে যান, তাহলে আপনি 365 দিন কি করে থাকলেন? আপনার এগুলো বলার দরকার কি ভুজুং ভাজুং দিয়ে? মোট কথা হচ্ছে এতটাই হতাশা, এতটাই উদ্বেগ এবং বিনিদ্র রাত, মানে দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে চোখ মুখে একটা অশান্তি, অতৃপ্তি, সেখানে কোনো হাসি নেই। আসলে সময়টা এত খারাপ যাচ্ছে, দেখুন কিছু কিছু জায়গায় না হাত থাকে না, যেই ডাল ধরছেন সেই ডাল ভেঙে যাচ্ছে। দেখুন গোটা দেশ, গোটা রাজ্য তো বটেই, গোটা শহর তো বটেই, গোটা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন শহর, গোটা পৃথিবী যে কাণ্ড নিয়ে, মানে অভয়া কাণ্ডের কথা বলছি, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে একজন কর্তব্যরত চিকিৎসককে, যিনি এমবিবিএস পাশ করার পরে এমডি করছিলেন আর কি, জুনিয়র ডাক্তার, তাকে যেভাবে হত্যা করা হলো এবং এটা পুরোপুরি ষড়যন্ত্র করে এবং সেটাকে কভার আপ করার চেষ্টা করা হলো। তো সেই যে বিনা বিচারে এখনো পর্যন্ত দিন কাটানো যে অভয়া, তার মা এবারে প্রার্থী হয়েছেন পানিহাটিতে। আজকে সকালে তার মা যখন অভয়ার মা যখন ওই এলাকায় প্রচার করছিলেন, সঙ্গে কয়েকজন ছিলেন বিজেপির, তারা পতাকা নিয়ে যাচ্ছিলেন, এই পিসির অনুগামী কিছু লোকজন তারা গিয়ে হেনস্থা করেছেন, শুধু নয়, মানে তাকে প্রায় মারমার অবস্থা। তো সেই ছবিটা এমন ভাবে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে, গোটা দেশে ছড়িয়ে পড়েছে, লোকে ছি ছি থু থু করছে। যে অপরাধটা কি, মানে অভয়ার কি অপরাধ ছিল যে তাকে এভাবে খুন হয়ে যেতে হলো, রেপড হয়ে যেতে হলো, এবং তার কি অপরাধ ছিল যে তার দেহটা পর্যন্ত তার বাবা মা হাতে পেল না, তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো। এবং ওই পানিহাটিতে যিনি এই কাণ্ডের মধ্যে জড়িত অন্যতম একজন বিধায়ক, তাকে টিকিট দেওয়া হয়নি, তার ছেলেকে টিকিট দেওয়া হয়েছে। এবং এই তৃণমূলের তরফে এখনো পর্যন্ত দেখুন আর কোনো বিরোধী দল কিন্তু কোনো কুৎসা বা ব্যক্তিগত আক্রমণ করছে না, বরং অফিসিয়ালি বলে দেওয়া হয়েছে, সিপিএম এর তরফে বা অন্যান্য যারা প্রার্থী হয়েছেন ওই পানিহাটিতে, তারা বলেছেন যে আমরা অভয়ার বিরুদ্ধে বা অভয়ার মায়ের বিরুদ্ধে কোনো রকম একটা বর্ণ উচ্চারণ করব না। তারা অভয়া ইস্যুটার কথাই বলছেন, তারা তৃণমূলের অপশাসনের কথাই বলছেন, নারী নির্যাতনের কথাই বলছেন, চাকরি চুরির কথাই বলছেন, রেশন চুরির কথাই বলছেন। কিন্তু অভয়ার মা এসব না বললেও শুধুমাত্র তিনি হাত জোড় করে যখন বাড়ি বাড়ি যাচ্ছেন, বিভিন্ন বহুতল রয়েছে তার নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এদের শিয়রে সমন, এদের গলা কেঁপে যাচ্ছে, এদের চোখে জল চলে আসছে, এরা হতাশায় ভুগতে শুরু করেছে, উদ্বেগে ভুগতে শুরু করেছে যে যদি এই হাওয়াটা উঠতে শুরু করে, তার কারণ স্থানীয়রা, পানিহাটির মানুষ, তারা কোনো কথা বলার চেয়ে বেশি করে তারা তাদের শরীরী ভাষায় তারা এতটাই কষ্ট পাচ্ছেন যে একজন মেয়ে ডাক্তার, সরকারি হাসপাতালের ডাক্তার, তাকে যেভাবে খুন হয়ে যেতে হলো, তার মা এখন দৌড়ে দৌড়ে এসছেন, তারা তাদের সমর্থন প্রকাশ করছেন, সহমর্মিতা প্রকাশ করছেন, ভালোবাসা জানাচ্ছেন, বিশ্বাসের কথা জানাচ্ছেন, আস্থার কথা জানাচ্ছেন, এবং তারা বলে দিচ্ছেন যে তারা অভয়ার মাকে, মানে রত্না দেবনাথকে তারা ভোটটা দেবেন। তো সেই ভয়ে ভীত হয়ে যেভাবে অত্যাচার আজকে করা হয়েছে, তাতে করে লোকে সবাই ছি ছি থুতু করছে। এই কারণেই আমরা বলছিলাম যে স্থানীয় এই ইস্যুগুলো রয়েছে এবং জাতীয় ক্ষেত্রে ওদিকে গলা ধাক্কা, ঘাড় ধাক্কা, মানে কার্যত জুতো মেরে তাড়িয়ে দিয়েছে গণেশ কুমার, সেটা হলো। আর 3 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাজারে যেহেতু ইরান এবং আমেরিকার মধ্যে যে টেনশনটা চলছিল, যে যুদ্ধটা চলছিল, সেই 28শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনির এলিমিনেশনের পর থেকে, সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, সিজ ফায়ার ঘোষণা করা হয়েছে দুই দেশের তরফে, তার ফলে আবার সবকিছু নর্মালসির দিকে চলে যাচ্ছে। এই সমস্ত মিলিয়ে পিসির সময়টা, মানে তার চাওয়া যা যা কিছু তা ফিল আপ হচ্ছে না, এই কারণেই তার সময়টা খারাপ যাচ্ছে বলে আমরা উল্লেখ করলাম। বন্ধুরা, আমাদের এই এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। দেখুন আপনারা দেখছেন, অনেকেই দেখছেন, কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছেন না। দয়া করে আপনারা দেখার পাশাপাশি সাবস্ক্রাইবার হবেন, তার জন্য কোনো রকমের আর্থিক ফি বা কোনো কিছুই আপনাদের তো লাগবে না। তাই আমরা একটু উৎসাহ পাবো, আমাদের সাবস্ক্রাইবার যত বাড়বে, ভিউ যত বাড়বে, যত কমেন্ট বাড়বে বা লাইক বাড়বে, তত আমরা উৎসাহিত হব পরবর্তী এপিসোডটা তৈরি করার জন্য। আর আমাদের আর কিছুই চাওয়ার নেই আপনাদের ভালোবাসা ছাড়া। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।